নমস্কার শ্রোতৃবৃন্দ, আমি আপনাদের প্রিয় র্যাকন্টেস। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমাদেরই একজন অনুরাগী, যিনি তার নাম প্রকাশ করতে চাননি। তাই এই গল্পের মূল চরিত্রদের নাম ও কিছু পরিচয় এখানে পরিবর্তিত হবে, কিন্তু তাদের অনুভূতির গভীরতা, তাদের সম্পর্কের টানাপোড়েন, সে সব কিছুই থাকবে অপরিবর্তিত। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা ছিল এক ছিমছাম গোছানো গৃহস্থের মতো। স্বামী, সন্তান, সংসার এই নিয়েই কেটে যাচ্ছিল দিন। স্বামী অরিন্দম কর্পোরেট জগতে ব্যস্ত, প্রায়শই অফিসের কাজে বাইরে থাকতে হতো। আমি নীলাঞ্জনা বাড়িতেই ছিলাম। মেয়ে রিয়া সবে কৈশোরে পা দিয়েছে। জীবনটা মসৃণই ছিল, কিন্তু কোথাও যেন একটা অপূর্ণতা ছিল। হয়তো সেই অপূর্ণতাই আমাকে এক নতুন পথের দিকে ঠেলে দিয়েছিল, এক নিষিদ্ধ পথের দিকে। আমাদের পাড়ায় নতুন এসেছিলেন একজন গানের শিক্ষক, নাম দীপঙ্কর। আমার এক দূর সম্পর্কের বোন, যার ছেলে আমার মেয়ের থেকে বয়সে একটু বড়, সে রিয়ার জন্য গানের শিক্ষক খুঁজছিল। সেই সূত্রেই দীপঙ্করের আগমন। প্রথম যেদিন দীপঙ্কর এলেন, আমার মনে হলো যেন এক অন্য ভুবনের দরজা খুলে গেল। দীপঙ্কর বয়সে আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু তার চোখের গভীরতা, তার কথার মাধুর্য, তার সানুনাসিক কণ্ঠস্বর সব যেন এক অন্যরকম আকর্ষণ তৈরি করেছিল। দীপঙ্কর আমার স্বামীর বন্ধু, অরিন্দমের দূর সম্পর্কের এক আত্মীয়র গানের শিক্ষক ছিলেন। সেই সূত্রে আমার স্বামীর বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের বন্ধু, মানে একটা বিরাট চেন, যেখানে আমি ছিলাম কেবল একটি সাধারণ বাঙালি গৃহবধূ, যিনি নিজের মেয়ের জন্য একজন গানের শিক্ষক খুঁজছেন। কিন্তু কে জানত এই সাধারণ খোঁজখবরই একদিন এমন এক অশনি সংকেত হয়ে দাঁড়াবে। রিয়া গান শিখতে শুরু করার পর দীপঙ্কর প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, প্রতি সপ্তাহে 2 দিন করে। রিয়া প্রথম দিকে একটু ভীতু ছিল, কিন্তু দীপঙ্করের নরম সুরে, ধৈর্যশীল শিক্ষাদানে সে ধীরে ধীরে স্বচ্ছন্দ হয়ে উঠল। আর আমি মুগ্ধ হয়ে দেখতাম দীপঙ্করকে। তার আঙুল যখন পিয়ানোর ওপর চলত, তখন যেন একটা জাদু ছড়িয়ে পড়ত। তার গলায় যখন গান ফুটে উঠত, মনে হতো প্রকৃতির সব সুর এসে জড়ো হয়েছে সেখানে। প্রথম দিকে এসবই ছিল কেবলই শিল্পীর প্রতি মুগ্ধতা, একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক, এর বাইরে আর কিছুই ভাবিনি। কিন্তু ধীরে ধীরে কখন যে সেই মুগ্ধতা এক অন্য অনুভূতির রূপ নিতে শুরু করল, আমি নিজেও বুঝতে পারিনি। দীপঙ্করের সান্নিধ্যে আমি যেন অন্য নীলাঞ্জনা হয়ে উঠছিলাম। আমার একঘেয়ে জীবনে আমার ভেতরের সব চাপা ইচ্ছেগুলো জেগে উঠছিল। একদিন রিয়া অসুস্থ হয়ে পড়ল, জ্বর। সেদিনের গানের ক্লাস বাতিল হলো। আমি জানতাম দীপঙ্কর রিয়ার জন্য কতটা অপেক্ষা করে। তার মন খারাপ হবে ভেবে আমারও খারাপ লাগছিল। সেই সন্ধ্যায় আমি একা বসেছিলাম। অরিন্দম তখন এক জরুরি কাজে বাইরে। হঠাৎ আমার ফ্ল্যাটের দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি দীপঙ্কর দাঁড়িয়ে। আজ রিয়ার ক্লাস হবে না জেনে একটু দেখতে এলাম, ওর জ্বর কেমন? দীপঙ্কর নরম সুরে জিজ্ঞেস করলেন। আমি একটু অবাক হয়েছিলাম, এই প্রথম তার এমন স্বতঃস্ফূর্ত আশা। আসুন বলে আমি ওকে ভেতরে ডাকলাম। ভেতরে এসে দীপঙ্কর রিয়ার ঘরটা দেখল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনারা একা একা সব সামলান, তাও আবার অরিন্দমবাবু প্রায়ই বাইরে থাকেন, আপনার কষ্ট হয় না? তার এই সহানুভূতিসূচক প্রশ্ন আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। এতদিন এই অনুভূতিগুলো আমি নিজের ভেতর চেপে রেখেছিলাম, আজ প্রথমবার কেউ যেন সেটাকে স্পর্শ করল। সেই সন্ধ্যায় আমরা অনেক কথা বললাম, আমার জীবনের একঘেয়েমি, আমার অপূর্ণতা সব কিছু উগরে দিলাম। দীপঙ্করও তার জীবনের কিছু ছোট ছোট দুঃখ, কিছু না পাওয়ার বেদনা ভাগ করে নিলেন। প্রথমবার মনে হলো আমি একা নই। সেই দিনটার পর থেকে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেল। দীপঙ্কর প্রায়ই বিভিন্ন অজুহাতে আসতেন, কখনো রিয়ার কোনো গানের সমস্যা নিয়ে, কখনো বা অন্য কোনো বিষয়। আমি জানতাম এটা ঠিক নয়, আমি অরিন্দমের স্ত্রী, রিয়ার মা। কিন্তু দীপঙ্করের সান্নিধ্য আমাকে এক অন্যরকম শান্তি দিত, এক অন্যরকম আনন্দ দিত, যা আমি অরিন্দমের কাছ থেকে কখনো পাইনি। আমার স্বামী অরিন্দম আমাকে ভালোবাসতেন, কিন্তু তার ব্যস্ত জীবন, তার পেশাগত জগৎ, সেখানে আমার জন্য সময় খুব কমই থাকত। আমি যেন তার জীবনের একটা রুটিনের অংশ হয়ে গিয়েছিলাম। কিন্তু দীপঙ্কর আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন, আমার ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলেছিলেন। গোপন মুহূর্তে যখন অরিন্দম বাইরে থাকতেন, তখন দীপঙ্কর আসতেন। আমরা পাশাপাশি বসে চা খেতাম, কথা বলতাম, কখনো বা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকতাম। সেই নীরবতার মধ্যেও যে কত কথা বলা হতো, তা কেবল আমরা দুজনেই জানতাম। তার চোখে আমি দেখতাম এক গভীর টান, এক তীব্র আকর্ষণ, আর আমার বুকের ভেতরটা ধুকভুক করত।
একবার রিয়া যখন দিদিমার বাড়ি বেড়াতে গিয়েছিল তখন আমরা দুজনে একা ছিলাম। সেই সন্ধ্যায় ঘরে আবছা আলো জ্বলছিল। দীপঙ্কর আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ আমাকে যেন টেনে নিচ্ছিল। তিনি আমার হাত ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীর যেন শিহরিত হয়ে উঠল। নীলাঞ্জনা, তার গলার স্বর কাঁপছিল। আমি আর কোনো কথা বলতে পারলাম না। তার চোখে চোখ রেখে কেবল চেয়ে রইলাম। আমার হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তটা সে এক অন্যরকম মুহূর্ত। ভয়ের সঙ্গে মিশেছিল এক তীব্র নিষিদ্ধ আকর্ষণ। তিনি আলতো করে আমার গালে হাত রাখলেন। আমার সমস্ত প্রতিরোধ যেন গুড়িয়ে যাচ্ছিল। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। আমারও সেই একই অনুভূতি। আমি চাইছিলাম এই মুহূর্তটা এখানেই থেমে যাক, কিন্তু সব নিয়ম, সব বাধা তখন কোথায় যেন ভেসে যাচ্ছিল। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। সেই প্রথম চুম্বনে ছিল এক অজানা শিহরণ, এক তীব্র উত্তেজনা। মনে হচ্ছিল যেন আমি এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে কোনো কুল নেই। কিন্তু সেই ডুবে যাওয়াটাও ছিল এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম আনন্দ। আমরা একে অপরের গভীরে হারিয়ে গিয়েছিলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি আলিঙ্গন সব যেন এক নতুন সুর সৃষ্টি করছিল, যা আমার জীবনের সমস্ত শূন্যতা পূর্ণ করে দিচ্ছিল। কিন্তু একই সাথে আমার মনের ভেতরটা কাঁপছিল। এই সম্পর্ক, এই তীব্র আকর্ষণ, এটা কি ঠিক হচ্ছে? সেই রাতে অরিন্দম যখন ফিরলেন, আমি তখনও দীপঙ্করের গন্ধ মাখা। মনে হলো যেন এক অলঙ্ঘনীয় প্রাচীর আমাকে আমার স্বামীর থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমার অপরাধ বোধ আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। কিন্তু দীপঙ্করের স্পর্শ, তার আলিঙ্গন, সেগুলো আমি ভুলতে পারছিলাম না। এরপর থেকে আমাদের এই গোপন সম্পর্কটা আরও গভীর হতে শুরু করলো। প্রতিবার যখন দীপঙ্কর আসতেন, আমার মনে হতো যেন এক নতুন অ্যাডভেঞ্চারের শুরু। ভয়ের কাঁটাতারের বেড়া টপকে এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি। সেই জগতে ছিল তীব্র রোমান্টিক উত্তেজনা, ছিল একে অপরের প্রতি চুম্বকের মতো আকর্ষণ। তার প্রতিটি চুম্বনে, তার প্রতিটি স্পর্শে আমি যেন নতুন করে জন্ম নিচ্ছিলাম। আমার আইএমও নাম্বার পেতে হলে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটি এখানেই শেষ নয়। এই কাহিনী আরও অনেক দূর যাবে। এই নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন, এই গোপন প্রেম, এর শেষ কোথায়, কি হবে এরপর? কিভাবে এই দুই অসমবয়সী মানুষ একে অপরের জীবনে আরও গভীরে জড়িয়ে পড়বে? অরিন্দমের সামনে কি একদিন এই সত্যিটা প্রকাশ হয়ে যাবে, নাকি এই গোপন সম্পর্ক চিরকাল লুকিয়ে থাকবে? এই প্রশ্নের উত্তর পেতে এবং এই রোমাঞ্চকর গল্পের পরবর্তী পর্ব শুনতে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহই আমাকে নতুন গল্প বলতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।